আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছো। আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যে তোমরা থাম্বনেল দেখে বুঝে নিয়েছো। আজকে আমি রিটেন নিয়ে আলোচনা করব। ঢাকা ইউনিভার্সিটির রিটেন নিয়ে অনেকেই কনফিউশনে আছো যে কেমন রিটেন আসলে আসতে পারে। যেহেতু মাত্র ২ বার রিটেন পরীক্ষা হয়েছে এই পর্যন্ত। সো রিটেন নিয়ে আসলে কনফিউশনে থাকাই কথা। কারণ কী ধরনের প্রশ্ন আসবে তখনই বোঝা যায় যখন ৩-৪ বার ন্যূনতম পরীক্ষা হয়ে যায়, প্রশ্নের প্যাটার্নটা সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। ওকে? সো আমি আগের বছরের প্রশ্নগুলোর সাথে রিলেশন করে আগের বছরের প্রশ্নগুলো সলভের মাধ্যমে সেই আঙ্গিকে কিছু প্রশ্ন আজকে সলভ করাবো ইনশাআল্লাহ। তোমরা যদি শেষ পর্যন্ত এপিসোডটি দেখো, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে কী ধরনের রিটেন আসতে পারে তোমাদের একটি আইডিয়া হয়ে যাবে। তো চলো আমরা বেশি কথা না বলে প্রশ্ন সলভে চলে যাই। প্রথমে আমি ঢাকা ইউনিভার্সিটিতে 20-21 সেশনে যে প্রশ্নটা এসেছিল ব্যাংকিং থেকে, সেই ব্যাংকিং রিলেটেড প্রশ্নটি সলভ করাই দিব এবং ওই রিলেটেড আরও 2টি প্রশ্ন এখানে আমি দিয়েছি, যে 2টি প্রশ্ন তোমাদের সলভ করা লাগবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা, সবারই আমি কমেন্ট চেক করব যে কে সবার আগে এই 2টি প্রশ্নের আনসার কমেন্ট করতে পারে। ওকে? আরেকটা কথা, আমার আগের পেজে সমস্যা হওয়ার কারণে নতুন একটা পেজ খুলেছি ক্রিয়েটিভ একাডেমি নামে। ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ওই পেজটাতে অ্যাড হয়ে যাবে, কারণ ম্যাথের যতগুলো শর্টকাট আছে চ্যাপ্টার ওয়াইজ আমি একটি একটি করে সেই পেজে কিন্তু আপলোড দিতেই থাকবো। তোমরা যারা সেই পেজে অ্যাড হয়ে যাওনি, তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডের থেকে অনেক অনেক বেশি পিছিয়ে থাকবে, কারণ তারা শর্টকাটগুলো কিন্তু আগেই জেনে যাবে। ওকে? সো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই পেজে অ্যাড হয়ে যাও। আর আমার যারা এখনও গ্রুপে অ্যাড হয়ে যাবে, তোমরা সেখানে গ্রুপে অ্যাড হয়ে যাবে, এফবি গ্রুপে, কারণ সেখানে আমার কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসার মতো এমসিকিউগুলো নিয়ে ক্যাম্পেইন চলতেছে। নিয়মিত আমি সেখানে কিন্তু এমসিকিউ কিন্তু আপলোড করতেছি। ওকে? সো সেখানেও তোমরা কিন্তু অ্যাড হয়ে যাবে। আর যারা আমার অ্যানালাইসিস শিটগুলো এখন নাওনি, আমি বারবার বলতেছি তোমরা কিন্তু ভুল ট্র্যাকে আছো। অ্যানালাইসিস করে পড়ো, তাহলে কিন্তু ডিউর দ্বারপ্রান্ত তোমার জন্য খুলে যাবে। সো তোমাদেরই দেখবা কোনো এক ফ্রেন্ড পরীক্ষা দিয়ে বের হয়ে বলবে, দোস্ত এই ধরনের প্রশ্ন আমি আগে কিন্তু সলভ করেছি, এই ধরনের প্রশ্ন কোশ্চেন ব্যাংকে ছিল, আমি কিন্তু করেছি। বাট তুমি অ্যানালাইসিস করে না পড়ার কারণে তুমি কিন্তু ওই জিনিসটা জানবেই না, বা ওই ধরনের প্রশ্ন কোনোদিনও সলভেই করনি এমন মনে হবে। ওকে? সো আমার যেহেতু এখানে 20 বছরের প্রশ্নগুলো টাইপ আকারে অ্যানালাইসিস করা আছে, তাহলে তোমার কোন টপিকটি তোমার জন্য ইম্পর্টেন্ট সেটাও তুমি বুঝতে পারলে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার 20 বছরের কোশ্চেনও কিন্তু সলভ হয়ে গেল। ওকে? সো এই হচ্ছে আমার অ্যানালাইসিস শিটগুলোর মাহাত্ম্য। আশা করি তোমরা অনেক ম্যাচিউর, তোমাদের বেশি বোঝাতে হবে না। বিগত বছরে যারা পড়েছিল তারা কিন্তু সেটা বুঝেছে এবং ম্যাক্সিমামে কিন্তু চান্স পেয়েছে। ওকে? সো আমরা চলো সলভে চলে যাই। যারা আমার অ্যানালাইসিস শিটগুলো নিতে চাও, ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা মেসেঞ্জারে নক দিয়ে সেই শিটগুলো কিন্তু কালেক্ট করে নিবে। ওকে? আচ্ছা, এবার আমরা সলভে চলে যাই। প্রথমে আমরা ঢাকা ইউনিভার্সিটি 20-21 সেশনে একটা রিটেন এসেছিল ব্যাংকিং থেকে। সো সেটা সলভের মাধ্যমে আমরা শুরু করব। তো সেটা সলভের করার আগে আমি একটা কথা বলে রাখি যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু একটি নির্দিষ্ট টপিকের আন্ডারে প্রশ্ন করতে ভালোবাসে। বারবার বলি, যেমন আমাদের সময়ে 19-20 সেশনে আমরা পরীক্ষা দিয়েছিলাম, বায়োলজির যে রিটেনটি এসেছিল মূল বা কাণ্ডের এই রিলেটেড শনাক্তকারী কিন্তু বৈশিষ্ট্য। দেখো তারপরের সেশনে কিন্তু সেম জায়গা থেকে কিন্তু প্রশ্নটি করেছে। ওকে? সো এই বছর যেহেতু ব্যাংকিং রিলেটেড প্রশ্ন এসেছে, সো এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন করার পসিবিলিটি অনেক বেশি, যেহেতু রিটেন এই পর্যন্ত মাত্র 2 বার কোশ্চেন এসেছে। ওকে? সো দেখো এই সেই রিলেটেড প্রশ্নগুলো আমি এখানে 2টা দিয়েছি, বারবার বলতেছি। তো আমরা সলভ করি। দেখো, একজন বাইসাইকেল আরোহী সমতল বক্রপথে বেগে ভ্রমণ করছে। সাইকেলের চাকা ও পথের মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এত। সাইকেলের উপর ক্রিয়ারত বলের নাম লিখো। এই যে সাইকেলের উপর কী কী বল কাজ করতেছে দেখো। একজন সাইকেল আরোহী যখন রান করে, তখন কী করে, এই সাইকেলটা কিন্তু যখন মাটির উপর একটা বল কাজ করে, তাই না? সেই বলটার নাম আমরা কী বলি? সেই বলটার নাম আমরা বলি কি? প্রতিক্রিয়া বল, তাই না? সে একটা ক্রিয়া দিচ্ছে এবং একটা প্রতিক্রিয়া বল পাবে। তাহলে সাইকেলের উপর কি বল কাজ করতেছে বলো? সাইকেলের উপর কিন্তু ক্রিয়া না, সাইকেল ক্রিয়া করতেছে মাটিতে, সে প্রতিক্রিয়া বলটা খাবে। তাহলে সাইকেলের উপর একটা প্রতিক্রিয়া বল কাজ করে, তাই না? তাহলে আমরা লিখবো যে উলম্ব প্রতিক্রিয়া বলে একটা কাজ করতেছে। ওকে? তারপর কি কাজ করে? এটা কেন্দ্রমুখী বল, যেহেতু সে রাউন্ড শেপ করে ঘুরতেছে, তাহলে কি এখানে একটা অবশ্যই কেন্দ্রমুখী বল কাজ করবে, তাহলে একটা কেন্দ্রমুখী বল কাজ করে। আর যেহেতু ঘর্ষণ ছাড়া আবার ফ্রিকশন কাজ করে, তাহলে ফ্রিকশন বল কাজ করে। তাহলে কি হলো, এখানে বলা হয়েছে যে সাইকেলের উপর ক্রিয়ারত বলসমূহের নাম লেখো। তাহলে সাইকেলের উপর কি বল কাজ করে? অবিলম্ব প্রতিক্রিয়া বল, কেন্দ্রমুখী বল এবং ঘর্ষণ বল। ওকে? আশা করি এই পয়েন্টটা তোমরা বুঝেছো। পরবর্তীতে বলেছে যে যদি বেগ এত হয় তবে সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে আরোহীটা ভ্রমণ করতে পারবে। ওকে? সো এই হচ্ছে মেইন প্রশ্ন। এখন তোমরা দেখো, যখন প্রতিক্রিয়া বলটা এখানে কাজ করলো সাইকেলের উপরে, 2টি উপাংশে ভাগ হয়ে গেছে, একটা আর cos থিটা, একটা আর sin থিটা। ওকে? যার সাথে কোণ করেছে এটা cos আর অপরটা হচ্ছে sin। এখন আর sin থিটার কাজ কি দেখো। আর sin থিটা হচ্ছে, দেখো এই সাইকেলটি, দেখো এই সাইকেলটি হচ্ছে কিন্তু যখন এই পাশে রাউন্ড শেপ করে ঘুরবে, সে কিন্তু কেন্দ্র বিমুখী বলের জন্য কিন্তু বেরিয়ে যেতে চাবে, তাই না? সেই কেন্দ্র বিমুখী বলের জন্য সে এই পাশে হেলে পড়তে চাবে বা ছিটকে পড়তে চাবে, কিন্তু এই আর sin থিটা সেটাকে ব্যালেন্স করে দিবে। আর sin থিটা সেটাকে কী করে দিবে? এই উলম্ব বলের যে একটা উপাংশ আর sin থিটা, সেটার কাজ কি? সেটার কাজ হচ্ছে এই কেন্দ্র
কেন্দ্রবিমুখী বলের সমান বল দেওয়া, যার কারণে কি হয়ে যাবে, এই সাইকেলটা একটা ব্যালেন্সে যাবে, এই পাশে আর হেলে পড়বে না। তাহলে আর সাইন থিটার কাজ কি, আর সাইন থিটার কাজ হচ্ছে কিন্তু এই কেন্দ্রবিমুখী বলটাকে ব্যালেন্স করা। ওকে, আর আর কস থিটার কাজ কি, আর কস থিটার কাজ হচ্ছে এই যে একটা ওজন বল, এই ওজন বলটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে। ওকে, আর এই যে প্রতিক্রিয়া বলের যে একটা উপাংশ আর কস থিটা, এটা কিন্তু সাইকেলের উপর কাজ করতেছে, তার মানে উপর দিকে কাজ করতেছে। আর কস থিটা উপর দিকে কাজ করতেছে উলম্ব বরাবর, আর ওজনটা নিচের দিকে কাজ করতেছে। তাহলে এই আর কস থিটার কাজটা হচ্ছে কি বলো, এখানে হচ্ছে আর কস থিটা, আর কস থিটার কাজটা হচ্ছে ওজনটাকে প্রশমিত করা। এই দুইটাও কিন্তু সমান, কারণ দেখো যদি আর কস থিটা বেশি বড় হয়ে যেত ওজনের থেকে, তাহলে সাইকেলটা তো উপরে চলে যেত, তাই না? সাইকেলটা কি কখনো উপরে যায় না। আর যদি ওজন বলটা যদি বেশি হয়ে যেত আর কস থিটা থেকে, তাহলে সাইকেলটা তো নিচে ঢুকে যাওয়ার কথা, তাও কিন্তু হয় না। সো দ্যাট মিনস এটা কিন্তু ব্যালেন্স করে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, আর সাইন থিটা এই যে কেন্দ্রবিমুখী বলটার যোগান দেয়, তাই না? দুইটা ইকুয়াল করে ব্যালেন্স করে দেয়। ওকে, সো এই হচ্ছে জিনিস, দেন সাইকেলটা যে অক্ষ বরাবর মুভ করে। ওকে, সো দেখো এখানে যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক, বেগ দেওয়া আছে, তাহলে এখানে বের করতে বলেছে কি, দেখো ব্যাসার্ধ। তাহলে এই দুইটা রিলেটেড সূত্র আমরা কোনটা জানি, mv²/r। তাহলে এই কেন্দ্রমুখী বলটা এখন কীভাবে গিয়েছে দেখো, সমতল বক্রপথে, সমতল বক্রপথে গেলে দেখো তাহলে কেন্দ্রমুখী বলটা যোগান দিতে হবে কিন্তু ঘর্ষণ বলটাকে। ওকে, যদি এখানে স্পেসিফিক অ্যাঙ্গেলের কথা বলা নেই, তাহলে এখানে কেন্দ্রমুখী বলটা যোগান দিবে কি বলো, ঘর্ষণ বল, তখন সেখানে কিন্তু আর সাইন থিটা থাকবে না। তাহলে mv²r বা মিউ mg এটা আমরা জানি, সেখান থেকে আমরা সুন্দরভাবে ক্যালকুলেশন করে আর বের করতে পারি। ক্যালকুলেশনটা অনেক ইজি, 10²/100, আর 0.5 মানে কি হাফ, হাফ মানে কি 4.9 হয়ে যাবে। এখানে 4.9 তুমি 5 ধরে নিবা, তাহলে 5 ধরে 20 হবে, যেহেতু 4.9 তুমি 5 ধরেছিল, 20 পয়েন্ট সামথিং আনসার হবে। এটা তো ম্যাটার করে না, এখানে 20 পয়েন্ট সামথিং, যে যত লিখলে 20 লিখলে সে আনসার ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, সো যেহেতু নির্দিষ্ট টপিকগুলো থেকে বারবার কোশ্চেন দিয়ে থাকে এবং আগের রিটেনটাকে একটু ফলো করে, সো এই রিলেটেড আমি দুইটা রিটেন দিয়েছি, এবং অবশ্যই এই দুইটা রিটেনই কিন্তু অনেক জোস দুইটা রিটেন, এবং অবশ্যই দুইটা রিটেনই কিন্তু উইদাউট ক্যালকুলেটরে করা সম্ভব। আমি কিন্তু এই রিটেনটা যখন করিয়েছিলাম এর আগের বছরে, তখন কিন্তু এরকম একটা রিটেন দিয়েছিলাম, আমি দিয়েছিলাম এই রিটেনটি। সো এই রিটেনটির মতোই কিন্তু এবার একটা রিটেন চলে এসেছে। সো আমার রিটেনগুলো কিন্তু অনেক ভালোভাবে বুঝে শুনে আমি রিটেনগুলো দিই, যাতে উইদাউট ক্যালকুলেটরে করা যায়, এবং এই রিলেটেড একটা থিওরি বেস রিটেন আসে। ওকে, ঢাবিতে কিন্তু দেখবা একটা থিওরি বেস রিটেন আসে। ম্যাথটা খুব ছোট, বাট এই যে বোঝাটা অনেক অনেক ভালোভাবে বোঝা লাগবে, নাহলে কিন্তু তুমি পারবা না। ওকে, এই যে মেইন লাইনটা বোঝা লাগবে, থিওরিটা বোঝা লাগবে, একটা থিওরি তোমার কাছে জানতে চাবে তুমি এই জিনিসটা জানো কি না। সো সেই রিলেটেড আমি রিটেন এখানে সেট আপ করেছি। আশা করি তোমরা এই রিটেন দুইটা ফার্স্ট কমেন্ট করে জানাবে এই রিটেন দুইটির আনসার কি। ওকে, সো চলো আমরা পরবর্তী রিটেনটাতে চলে যাই। আচ্ছা, এবার রিটেনটা অনেক জোস, পঞ্চম অধ্যায় থেকে কাজ, শক্তি ও ক্ষমতা থেকে। আমি বারবার বলতেছি যে ঢাবি রিটেন যখন দিবে, সে রিটেনটা ছোট হবে, বাট থিওরিটা অনেক ডিপ হবে, একটা একটা থিওরি, একটা স্পেসিফিক জিনিস তোমার কাছে জাজ করবে। ওকে, যেমন এই রিটেনটা একটা জোস রিটেন। দেখো 10 কেজি ভরের একটি 5 মিটার উপর থেকে নগণ্য ভরের একটি স্প্রিংয়ের উপর পড়লে স্প্রিংটি 10 সেন্টিমিটার সংকুচিত হয়। স্প্রিংটি স্প্রিং ধ্রুবক নির্ণয় করো, এবং জি এর মান দিয়ে দিচ্ছি স্প্রিংটি কাটাকাটির সুবিধার জন্য 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো বলছে 10 কেজি ভরের একটি বস্তু একটি স্প্রিংয়ের উপরে যে পড়লো, তাই না? এবং পড়ার কারণে স্প্রিংটি দেখো 10 সেন্টিমিটার সংকুচিত হয়ে গেছে, তাহলে বলতেছে যে স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। তাহলে এখানে একটা বিভব শক্তি এসে পড়বে, তাই না? তাহলে বিভব শক্তি নিয়ে পড়লে যে 10 সেন্টিমিটার সংকুচিত হয়ে গেল, এই 10 সেন্টিমিটার সংকুচিত হওয়ার কারণে স্প্রিংটির ভিতরে থেকে একটা বিভব শক্তি জমা হবে, সরি কাইনেটিক এনার্জি জমা হবে, তাই না? কারণ কি, এইটা যদি ভরটা যদি সরিয়ে ফেলো, স্প্রিংটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু প্রসারিত হয়ে যাবে। তার মানে এর ভিতরে একটা কাজ করার একটা কি শক্তি নিহিত থাকবে, তার মানে একটা কাইনেটিক এনার্জি কিন্তু এর ভিতরে চলে আসছে, তাই না? কারণ কি, এই উপর থেকে একটা বিভব শক্তির উপর এসে পড়েছে। ওকে, সো তাহলে এই যে mgh ইকুয়াল টু আমরা কিন্তু লিখতে পারবো ইকে ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার, কারণ এখানে যে এনার্জিটা জমেছিল সেটাই কিন্তু এখানে রিলিজ হয়েছে। আমরা কাজ শক্তির যে নিত্যতার সূত্র জানি, এই নিত্যতার সূত্রটা কিন্তু এখানে তোমাকে জাজ করা হয়েছে। ওকে, এই জিনিসটা তুমি বুঝো কিনা, এই যে বিভব শক্তিটা যে এখানে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, এই জিনিসটা তুমি বুঝো কিনা, এটা কিন্তু জাজ করা হয়েছে। অঙ্ক কিন্তু ছোট, বাট তুমি এই জিনিসটা বুঝো কিনা, এই থিওরিটা জানো কিনা, সেটা জাজ করা হয়েছে। ওকে, তাহলে আমরা কি লিখলাম, mgh হাফ কে এক্স স্কয়ার, তাহলে এম সব মান বসিয়ে দিলাম, বসে দেবো, কাটাকাটি অনেক সিম্পল, এই দুটো এই পাশে গুণ করে দাও, তাহলে 10 হয়ে যাবে, 3টা 10, 10 কিউব, আর এটা কাটাকাটি করলে কি হবে, 10 স্কয়ার 100, 10 ইনভার্স 2, এটাকে এই পাশে করে দিয়ে দেখো 10⁵ নিউটন পার মিটার। কাটাকাটি খুব ইজি, উইদাউট ক্যালকুলেটর করা যায়। আমি যেগুলাই রিটেন দেবো অবশ্যই সবগুলোই উইদাউট ক্যালকুলেটর করা পসিবল। ওকে, তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট করো, অবশ্যই কিন্তু আমি আমার যে এফবি গ্রুপ আছে বা নতুন যে পেজটি খুলেছে, সেখানে কিন্তু রেগুলার এই ধরনের রিটেন আমি সলভ করে দেবো। ওকে, তোমরা যদি বেশি বেশি করে শেয়ার করো, এবং অবশ্যই তোমরা যদি বেশি করে কমেন্ট করো, আমি যে দুইটি রিটেন কাজ দিলাম তোমাদের, সেই রুটিন দুটো সলভ কিন্তু আমার এফবি গ্রুপে দিয়ে দেবো, যারা তোমরা পারবে না সেখান থেকে দেখে নিবে, কিন্তু অবশ্যই তোমরা আগে কমেন্ট করে জানাবে। ওকে, এবার এটা দেখো, এটা অনেক ইন্টারেস্টিং, অষ্টম অধ্যায়ের একটা রিটেন। এরকম রিটেন কিন্তু আসার পসিবিলিটি অনেক বেশি। এই ডিফারেন্সিয়াল অপারেটর কিন্তু অনেক ভালো চুজ করে ঢাকা ইউনিভার্সিটি, অলরেডি কিন্তু একবার এসেছে জগন্নাথ ইউনিভার্সিটিতে রিটেন, প্রথম রিটেন চালু করে দ্বিতীয় রিটেন বার, তখন কিন্তু আমাদের সময় এসেছিল। সো ডিফারেন্সিয়াল অপারেটর থেকে কিন্তু রিটেন ভালোই আসে, কারণ এগুলো কি ক্যালকুলেটর লাগে না, মাইন্ডেড যে জায়গাগুলোতে ক্যালকুলেটর লাগবে না সেগুলো কিন্তু বেশি করে চুজ করবে তারা। ওকে, সো এই জায়গাগুলোতে কিন্তু ক্যালকুলেটর লাগে না, উইদাউট ক্যালকুলেটর ডিফারেন্সিয়েট করে মানটা বের করা যায়। সো এখান থেকে দেখো গতির সমীকরণ বিশিষ্ট বস্তুর কম্পাঙ্ক এত হলে তার চেয়েছে। ওকে, পি এর মানটা বের করতে বলেছে। সো এখানে লিখে নিই, পি
পি ইকুয়াল টু হোয়াট, ওকে, পি এর মানটা বের করতে বলেছে। যে ডিফারেনশিয়ালটা অপারেটর গতি সমীকরণ বিশিষ্ট তাদের কম্পাঙ্ক দেওয়া আছে এত, তাহলে পি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা জানি যে 10টা যদি বেশি ভাগ করে দিই তাহলে এটা হচ্ছে কার মান বলো তো? 10টা এখানে ভাগ করে দিলে ওমেগা স্কয়ার আমার কার সাথে তুলনা করে পেলাম? এই যে আমরা ডিফারেনশিয়াল অপারেটরের সাথে তুলনা করে পেলাম। তাহলে ওমেগা স্কয়ার সমান আমরা কি লিখতে পারবো? পি/10। তাহলে ওমেগা স্কয়ার সমান পি/10 লিখে এই পি এর মান বের করতে বলেছে, তাই না? তাহলে পি এর মান বের করতে বলেছে, তাহলে কার মান লাগবে? ওমেগার মান লাগবে, তাই না? পি এর মান যেহেতু বের করতে বলেছে আমাদের ওমেগার মান লাগবে, তাহলে ওমেগা ইকুয়াল টু কি হবে? 2πf। তাহলে 2 * পাই * এই যে এফ এর মান দিয়ে দিয়েছে 2/5, তাহলে কাটাকাটি করলে কত আসে বলো? 4, ওকে। তাহলে আমরা পি এর মান কত পাইলাম? 160। আশা করি তোমরা বুঝতেছো। এই ধরনের রিটার্নগুলো কিন্তু আসবে, ওকে। যে থিওরিটিক্যাল একটু থিওরি থাকবে, একটু জিনিস ডিপ বোঝা লাগবে, সেই ধরনের রিটার্নগুলো কিন্তু আসবে। ঢাকা ইউনিভার্সিটিতে যে রিটার্নগুলো এসেছে ফিজিক্সে দুইবার যে পরীক্ষা হলো, তুমি প্রত্যেকটা রিটার্ন একটু ভিতর থেকে অবজার্ভ করো, সেই ধরনের রিটার্নগুলো কিন্তু আসে। আমি এর আগের বার যে ধরনের যে জায়গাগুলো দেখিয়ে দিয়েছিলাম, মাশাআল্লাহ সেই জায়গাগুলো থেকেই এসেছে। আমি অনেক কোশ্চেন দেখার পর অনেক খুশি হয়েছিলাম, কারণ আমি যে জায়গাগুলো দেখিয়েছিলাম পার্টিকুলারলি এই যে ব্যাঙ্কিংয়ের অঙ্কটা আমি করিয়েছিলাম, এবং ওই যে চলতরিতের যে সার্কিট সেটাও করিয়েছিলাম, এবং ওই যে 1/v 1/u যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু বারবার করিয়ে দিয়েছিলাম। আমি জানি যে এই পার্টগুলো বা অ্যাপ্লিকেশন পার্টগুলো কিন্তু থেকে বেশি রিটার্ন আসে। যেমন ম্যাথের আমি বলে দিতে পারবো যে এই পার্টগুলো যে পার্টগুলো থেকে রিটার্ন আসবে। যেমন অ্যাপ্লিকেশন পার্টগুলো আমি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বলে দিয়েছিলাম যে ইন্টিগ্রেশন যে তুমি শিখলা সেটার অ্যাপ্লিকেশন কোথায় করলা, ওই যে ক্ষেত্রফল রিলেটেড তুমি ক্ষেত্রফল বের করলা, ওইটা কিন্তু তোমার অ্যাপ্লিকেশন পার্ট। ওই অ্যাপ্লিকেশন পার্টগুলো বেশি চুজ করবে রিটার্নের ক্ষেত্রে, ওকে। সেই অ্যাপ্লিকেশন পার্টটা থেকে কিন্তু রিটার্ন দিয়েছে এর আগের বার। ডিফারেন্সিয়েট করতে সেম কন্ডিশন, এই অ্যাপ্লিকেশন পার্টের জিনিসগুলো বেশি বেশি করবা ইনশাল্লাহ। তো আমি দেখিয়ে দেওয়ার ট্রাই করবো প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যে কোন জায়গাগুলোতে রিটার্ন আসবে, এবং ড্যামো রিটার্ন দিয়ে দেবো এরকম করে, ওকে। সো তোমরা আশা করি সেই রিটার্নগুলো তোমরা করে রাখবে। আশা করি সেই রিটার্নগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার একটা রিটার্ন দেখা চতুর্থ অধ্যায় থেকে, এখান থেকেও রিটার্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। যেমন একটি গোলকের আকৃতি বস্তু এত মিটার বেগে গড়িয়ে পড়ছে, গোলকটির ব্যাসার্ধ এত হলে ভর এত হলে কৌণিক গতিশক্তি কত? এখানে একটু ট্রিক্স কাটাতে হবে, দেখো। তো আমরা কৌণিক গতিশক্তি এগুলো হাফ আই ওমেগা স্কয়ার জানি। দেখো আইয়েরও মান দেওয়া নেই, ওমেগারও মান দেওয়া নেই, তাহলে দুইটাকে কিন্তু ভেঙে নিতে হবে, ওকে। আই ইকুয়াল টু যেহেতু গোলক তাহলে 2/5 mr স্কয়ার, এবং ওমেগা ইকুয়াল টু v/r, তাহলে ভেঙে নিলাম। এখানে ভেঙে নেওয়ার পর দেখো এই যে ভি এর মান দেওয়া আছে, অনেকে কিন্তু ভি এর মান বসাতে যাবে। তো ব্যাসার্ধের মান দেওয়া আছে, ব্যাসার্ধের মান কিন্তু এখানে বসিয়ে দিবে, কিন্তু না, বসানোর আগে একটু দেখবা যে কাটাকাটি করা যায় কিনা। দেখো এই আর স্কয়ার কিন্তু চলে যায়, তাহলে আর এর কিন্তু এখানে ভেজাল থাকলো না, ওকে। যদিও আর এর মান দিয়ে দিছে, অনেকে এই ভুলটা করবে, আর এর মান দিয়ে দেওয়ার কারণে আর কিন্তু এখানে বসাতে যাবে, কিন্তু বসালে কিন্তু মানটা তোমার ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে, যেহেতু উইদাউট ক্যালকুলেটর। এই জিনিসটা একটু মাথায় রাখবে যে চলকগুলোর ভিতরেই কাটাকাটি যায় কিনা, ওকে। তারপরে তুমি এই আর কাটে গেল, এবার দেখো এই এম এর মান তুমি বসিয়ে দাও, এই টু কিন্তু চলে যায়। এই এম এর মান হচ্ছে কিন্তু এমনভাবে দিবে দেখো যাতে কাটাকাটি করা যায় উইদাউট ক্যালকুলেটর। তাহলে 5, তাহলে 5 থাকবে শুধু কি দেখো, শুধু থাকলো ভি স্কয়ার, ভি এর মান দেওয়া আছে 4, তাহলে 16। এইভাবে কিন্তু রিটার্নগুলো আসবে, বুঝা গেছে? সো এরকম থিওরি একটা চাবে, যেমন এখানে কিন্তু তুমি দুইটা অ্যাপ্লিকেশন, দুইটা সূত্র ফালাইতে হলে, ওকে। তাহলে তোমার এই একটা স্টেপ থাকবে, একটা থিওরি থাকতে পারে, এই ধরনের ডিপ লেন্থের কিন্তু অবশ্যই রিটার্ন আসবে। তো তোমরা যদি এরকম আরও রিটার্ন প্র্যাকটিস করতে চাও, অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করবে। আমি গ্রুপে হোক, পেজে হোক, আমি সবখানে আমি রিটার্ন দেওয়ার ট্রাই করবো। বিশেষ করে পেজে তোমরা, আমার যে নতুন পেজটি সবাই অ্যাড হচ্ছে, বারবার বলতেছে, সেখানে কিন্তু আমি অলরেডি কিন্তু ম্যাথের শর্টকাটগুলো দেওয়া শুরু করেছি। আশা করি তোমরা সেগুলো দেখলে ম্যাথের যে শর্টকাট সেগুলো খুব কম সময়ে কিন্তু করতে পারবে, কারণ ম্যাথের ক্ষেত্রে কিন্তু অনেকেই টাইম পায় না, ওকে। কারণ ম্যাথের এমসিগুলো একটু লেন্দি হয়। সো সেগুলো শর্টকাটগুলো মনে থাকলে বা জানা থাকলে তোমরা অনায়াসে কিন্তু ভালো করতে পারবে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আশা করি অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং আমি যে প্রশ্ন দুইটা দিয়েছি সেটা অ্যান্সার কমেন্ট করবে।